সকলকে নমস্কার। আমি আমার চ্যানেলে আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর আলোচ্য বিষয় কী, সেটা হচ্ছে আইপিও। কিন্তু এই আইপিও কী, কেন, কীভাবে, এই বিষয়টাতে ঢোকার আগে আমি সমাজের একজন মানুষ হিসাবে আপনাদের কাছে কিছু বার্তা দিতে চাই। সেটা হচ্ছে বর্তমান সামাজিক যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে সকল অভিভাবকদের একটু সচেতন হতে হবে। কারণ কি, আপনার বাড়িতে যে ছোট ছোট ছেলেমেয়েগুলো আছে, তাদের নিরাপত্তার বিষয় একটা বর্তমানে কিন্তু ভাববার বিষয় হয়ে উঠেছে। এবার আপনার ছোট ছেলে বা মেয়ে যারা বাড়িতে আছে, তাদেরকে যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী করেন, ফিজিক্যালি স্ট্রং করেন, অনেক বিপদ থেকে তারা কিন্তু নিজে নিজেই উদ্ধার হয়ে বেরিয়ে আসতে পারবে। শুধু যে ফিজিক্যালি স্ট্রং করলেই এটা হবে তা না। কারণ কি, আমরা বর্তমানে ছেলেমেয়েদের মধ্যে দেখি তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। সেজন্যে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেমেয়েদের মেন্টালিটিটাও, অর্থাৎ মেন্টালিও স্ট্রং করবেন। মেন্টালি স্ট্রং হলে সেই ছেলেমেয়েগুলো একটি কঠিন সিচুয়েশনেও সিদ্ধান্ত নিতে পারে। এই মেন্টালি যদি স্ট্রং না হয়, ছেলেমেয়েরা বড় হয়ে সিদ্ধান্তহীনতায় ভুগবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে না। সেজন্যে এক পিতা হিসাবে আমি মনে করি সকল অভিভাবকদের এই বিষয়টা নিয়ে ভাববার সময় কিন্তু চলে এসছে। কারণ বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুসারে এই যে আমাদের ছেলেমেয়েগুলো, যাদের জন্যে আমরা টাইম, মানি ইনভেস্ট করে আমরা কিছু রেখে যেতে চাচ্ছি, রেখে লাভ কী হবে? তারা যদি ইনসিকিউরভাবে সমাজে থাকে, তাহলে তাদের এই টাকা পয়সা দিয়ে কী হবে? সেই জন্যে বলি, তাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার সাথে সাথে আপনারা সন্ধেবেলা একটু মোবাইলটাকে দূরে ফেলে রেখে ছেলেমেয়েদেরকে নিয়ে বসুন। তাদেরকে শেখান কীভাবে মেন্টালি স্ট্রং হতে হয়, ফিজিক্যালি কীভাবে স্ট্রং হতে হয়। একটু বেশি করে সময় দিন। অন্তত আধ ঘন্টা দিনে ছেলেমেয়েদের সময় দিন, যাতে তাদের ভবিষ্যৎটা সিকিউর হয় এবং তারা সমাজে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। তো আমার এই চ্যানেলের মেন উদ্দেশ্য নিশ্চয়ই এটা নয়। আমার এই চ্যানেলের মেন উদ্দেশ্য হলো ইনভেস্টমেন্ট, সেটা টাইম এবং টাকা। কিন্তু আমি তবু এই কথাগুলো বললাম, কারণ এই টাইম এবং টাকা যেটাই আমরা ইনভেস্ট করি, আমরা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনকে ভালো রাখার জন্যে বা নিজেরা ভালো থাকার জন্যে। আজকে আমার ছেলেমেয়ে বড় হয়ে যদি খারাপ থাকে, আমি তখন কিন্তু এই টাইম আর মানি যতই ইনভেস্ট করি, আমার কিন্তু মনে শান্তি থাকবে না। এবং আমি যদি আমার ছেলেমেয়েকে সঠিকভাবে তৈরি না করতে পারি, তাহলেও কিন্তু তাদেরও ভবিষ্যৎ জীবন ইনসিকিউর হয়ে পড়বে। সেই জায়গার থেকে এক অভিভাবক হিসাবে এইটুকুই বলা, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন। আমি তো অবশ্যই শুরু করে দিয়েছি। তো এবার আসা যাক আমার মূল আজ যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আইপিও। তো এই আলোচ্য বিষয় যেটি ছিল সেটি হলো আমাদের আইপিও। এবার এই আইপিওটা কী? আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিংস, এর একটি শর্ট ফর্ম, যাকে আমরা আইপিও হিসেবে জানি। এখানে যেটা মেন বিষয় থাকে, একটি প্রাইভেট কোম্পানি যখন সে পাবলিক কোম্পানিতে পরিণত হয়, তখন সে মার্কেটে আইপিওটা নিয়ে আসে। তার মানে এই দাঁড়ালো, আইপিও হলো একটি পদ্ধতি যার মাধ্যমে একটি প্রাইভেট কোম্পানি প্রথমবারের জন্য ওনারশিপ বা শেয়ার বিক্রির মাধ্যমে পাবলিক কোম্পানিতে পরিণত হয়। এবার এই যে বিষয়গুলো বললাম, সেটা একটা সেন্টেন্স আকারে বললাম। পরবর্তীতে যে আলোচ্য বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর মধ্য দিয়ে গেলে পরে আপনি ফুল ভিডিওটাই যদি দেখেন, তাহলে আস্তে আস্তে ব্যাপারটি ক্লিয়ার হবে। এবার আপনাকে জানতে হবে, কেন কোনো কোম্পানি আইপিও আনে বা আইপিও আকারে কেন সে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে পরিণত হতে চায়, তার কিছু উদ্দেশ্য থাকে। প্রথম এবং একমাত্র যে উদ্দেশ্য, যেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে তার অবজেক্টিভ বলুন আর গোল বলুন, সেটা কিন্তু থাকে ফান্ড রেইজ করা, অর্থাৎ কিছু টাকা মার্কেট থেকে নিজেদের কাছে আনা। সেটা সে বিভিন্ন কারণের জন্য করে, এই টাকাটার মার্কেট থেকে কালেকশন করে আইপিওর মাধ্যমে। সেটা প্রথম যেমন একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে বিজনেস এক্সপানশন। মনে করুন কোনো একটি কোম্পানির বিজনেস শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভেতরেই আছে, সে চাচ্ছে এখন আমি সেই বিজনেসটাকে আমি অন্য কোনো রাজ্যে, XYZ, দিল্লি হোক বা মহারাষ্ট্র হোক, বিজনেসটাকে আমি নিয়ে যাব।
তার জন্য কিছু তার টাকার প্রয়োজন হতে পারে, সে তখন আইপিও আকারে মার্কেটে প্রবেশ করবে এবং সেখান থেকে টাকা নিয়ে বিজনেসটাকে এক্সপ্যানশন করবে। অথবা এরকমও দেখা যায় কোনো কোম্পানি ব্যাংক থেকে লোন নিয়েছে, লোনটাকে রিপেমেন্ট করতে হবে। কারণ কি, লোন নিলে একটা ইন্টারেস্ট ব্যাংককে পে করতে হয়। এইবার ইন্টারেস্ট পে করার পরে তার কাছে যে প্রফিটটা পড়ে থাকে সেটা অনেকটা কম। এবার এই ইনকাম যেটা সে করলো তার বেশিরভাগ অংশই যদি লোনের ইন্টারেস্ট হিসাবে দিয়ে দেন, তাহলে তার কাছে প্রফিটটা কম পরিমাণে পড়ে থাকে। সেই জন্যে অনেক কোম্পানি আইপিও আকারে আসবে, এসে মার্কেট থেকে টাকা তুলে ব্যাংকের লোন শোধ করে দেবে। তাতে তার প্রত্যেক কোয়ার্টারে দেখা গেলো ভালো পরিমাণে একটা প্রফিট আস্তে আস্তে জেনারেট হচ্ছে, যেহেতু ইন্টারেস্ট কম দিতে হচ্ছে ব্যাংককে। এবার দেখা গেলো কোনো কোম্পানি এরকমও হয় যে অন্য একটি কোম্পানিকে পারচেজ করছে, যেমন পতঞ্জলি রুচি কোম্পানিকে পারচেজ করেছে, এটি একটি উদাহরণ। সেই কারণে তার হয়তো টাকার প্রয়োজন হতে পারতো, সে আইপিও আকারে এসে সে টাকা তুলে সে নতুন কোম্পানি পারচেজ করলো। এবার দেখা গেলো কিছু কোম্পানি নিউ প্রোডাক্ট লঞ্চ করে, যেমন সম্প্রতি একটা দেখলাম যে হলো আমাদের কি ওলা আইপিও নিয়ে আসলো। তাদের তাদের ব্যবসা কী ছিল? ক্যাবের ব্যবসা। কিন্তু তারা এখন ইলেকট্রিক মোটরসাইকেল বা এরকম কিছু বাইক-টাইক তৈরি করছেন, যার জন্য তাদের টাকার প্রয়োজন হচ্ছে। তারা ওই জন্য মার্কেটে কিন্তু আইপিও নিয়ে এসছে। অতি সম্প্রতি নতুন প্রোডাক্ট হিসেবে ওলা বাইক লঞ্চ হলো। এবার কেউ নিউ সার্ভিস লঞ্চ করতে চায়। দেখা গেল সে যেমন ইন্ডিয়ান অয়েল আমরা জানি তেলের ব্যবসা। এবার দেখা গেল যেহেতু এখন ইভি মার্কেটে চলে এসছে ইভি। এবার ইভি চার্জের জন্যে চার্জিং স্টেশনের প্রয়োজন। এবার এই চার্জ দেওয়ার যে সার্ভিসটা, এটা দেখা গেল ইন্ডিয়ান অয়েল চালু করে দিল। তার মানে তারা কি করছে? ব্যবসা নতুন একটি সার্ভিস প্রোভাইড করে। আগে তেল বিক্রি করতো, এখন তারা গাড়িতে চার্জ দিচ্ছে, চার্জিং স্টেশন তৈরি করছে। এটা নতুন ব্যবসা। এই নতুন ব্যবসার জন্যে বা নতুন সার্ভিসের জন্যে তার কিন্তু টাকার প্রয়োজন হতে পারে। এটা আমি একটা উদাহরণ আকারে বললাম। এরকম অনেক কোম্পানি আছে যারা নতুনভাবে কিছু কাজ শুরু করতে চায়, নতুনভাবে ব্যবসাটাকে শুরু করতে চায়। পুরনো ব্যবসাটাকে আপডেটের মাধ্যমে তারা কিন্তু মার্কেটে আইপিও নিয়ে আসে। তো এই আইপিও আনার কিছু ধাপ রয়েছে। এই ধাপগুলো ফলো করে একটি আইপিও কিন্তু মার্কেটে আসে। তো আমি আগেই বলেছি যে আইপিও আসার আগে কোম্পানিটি প্রাইভেট কোম্পানি থাকে। তো এই প্রাইভেট কোম্পানিকে প্রথমে কী করতে হয়? একটি ডিসিশন নিতে হয় যে আমরা মার্কেটে আইপিও আনবো। আমাদের এই কারণে আইপিওটা আমরা আনবো। প্রথমে তাকে ডিসিশন নিতে হবে। সে ডিসিশন নিল। এরপরে কী করেন? যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ, সে একটি ব্যাংককে ইনভেস্টমেন্ট ব্যাংক হিসাবে হায়ার করে, যাকে বলে হায়ারিং ইনভেস্টমেন্ট ব্যাংকার। এই ব্যাংকার যে ব্যাংকগুলো রেপুটেড, সেই ব্যাংকগুলোকেই কোম্পানি চায় যে ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসাবে তাদেরকে পেতে। এবার সেরকম বড় ব্যাংকগুলো যেগুলো আছে, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, উদাহরণ হিসেবে এগুলোকে বলছি, এদের কিন্তু এই উইংটা আছে, ইনভেস্টমেন্ট ব্যাংকারের উইংটা আছে। এরা কী করবে? এই ব্যাংকটা ওই কোম্পানির হয়ে টোটাল আইপিও প্রসেসটাকেই ম্যানেজ করবে। টোটাল প্রসেস এই আইপিওর ম্যানেজ করবে এই ব্যাংকটি। তার জন্যে তারা এই ইনভেস্টমেন্ট ব্যাংকার প্রথমে কী করবে? একটি ডিউ ডিলিজেন্স কন্ডাক্ট করবে। এতে কী হবে? ওই যে কোম্পানিটা আছে তাদের অ্যাসেসমেন্ট করবে, কি কোন ক্ষেত্রে, মানে ফিনান্সিয়ালস, তারপরে তাদের কী বিজনেস আছে, বিজনেসের কী গ্রোথ এবং প্রসপেক্টস কী আছে, এগুলো নিয়ে তারা একটু দেখাশোনা করবে। দেখে তারা তারপরে সিদ্ধান্ত নেবে যে এই কোম্পানির সাথে তারা কাজ করবেন কি না। এরপরে এই কোম্পানি যে কোম্পানিটা আইপিও আনতে যাচ্ছে, সেই কোম্পানি কী করবে? একটি ড্রাফট প্রসপেক্টাস ফাইল করবে। কার কাছে করবে সেই ফাইলটা? সেবির কাছে। এইবার সেবি ওই কোম্পানির ডিটেলসটা দেখবে, ওই সেরকম আইপিওটা যে আনতে যাচ্ছে তার ডিটেলসটাও দেখবে, কী রিস্ক ফ্যাক্টর এই আইপিওর মধ্যে আছে সেটাও দেখবে। এরপরে সেবি রিভিউ করার জন্যে বিষয়টাকে ভাববে। এবার সেবি কী করবে? এই যে ড্রাফট প্রসপেক্টাসটা দেখে একটা অ্যাপ্রুভাল দেবে।
এবং ওই প্রসপেক্টাসের মধ্যে যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় সেটাকে কোম্পানিকে বলবে যে আরেকটি প্রসপেক্টাস, যেটা ফাইনাল প্রসপেক্টাস আকারে হবে, সেটা তৈরি করার জন্যে। এই হচ্ছে ফাইনাল প্রসপেক্টাস। এইটা কিন্তু তখন ওই কোম্পানি তৈরি করবে, করে সেবিকে দেবে এবং স্টক এক্সচেঞ্জ যেমন আছে আমাদের কি এনএসি আবার বিএসসি, দুটোর মধ্যে যে কোনো একটিতে সে লিস্টিং হতে চাইবে, যে কোনো একটিকে দেবে। এবার স্টক এক্সচেঞ্জ এবং সেবি দেখে তারপরে আইপিও ওপেনিংয়ের জন্য গ্রিন সিগন্যাল দেবে, হ্যাঁ, এবং সাবস্ক্রিপশন স্টার্ট করার জন্য অনুমতি দেবে, যে বিভিন্ন যে চ্যানেলগুলো আছে তার মাধ্যমে তোমরা আইপিও আনতে পারো, আইপিও ওপেন করতে পারো, এইটা একটা পারমিশন দেবে। এরপরে হবে হলো বিডিং অ্যান্ড অ্যালোকেশন। এবার যে কোনো কোম্পানি যখন মার্কেটে আইপিও আনে, তারা আগের থেকেই ডিটারমাইন্ড থাকে যে কত টাকা মার্কেট থেকে তুলবে, সেই হিসাবে তারা কিন্তু আইপিওটা আনবে এবং একটা লটে কতগুলো স্টক থাকবে, প্রত্যেকটা স্টকের বা শেয়ারের প্রাইস কতটা হবে, এই যে সিদ্ধান্তগুলো এই পর্যায়ে কিন্তু নেবে। তারপরে সে লিস্টিংয়ের জন্য একটি অ্যাপ্লিকেশান করবে এনএসি এবং বিএসসির কাছে। এইবার এনএসি বা বিএসসি যে কোনো একজনের কাছে যখন অ্যাপ্লিকেশনটা করবে, সেখান থেকে একটা ট্রেডিং অ্যাপ্রুভাল কোম্পানি পাবে। এই যে ট্রেডিং অ্যাপ্রুভাল পাওয়ার পরে একটি ট্রেডিং ডে সেট হবে, যেদিন এই আইপিওটা লঞ্চ হবে, ফার্স্ট ডে ট্রেডিং স্টার্ট হয়ে যাবে, যেই দিন থেকে ওই কোম্পানির স্টকগুলো সাধারণ পাবলিকরা কেনা বেচা করতে পারবে। তো কিছু প্রশ্নোত্তর আইপিও নিয়ে থেকে যায় সেগুলোর উপর। হাউ ক্যান অ্যাপ্লাই ফর আইপিও? আইপিওতে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারি? আমরা আইপিওতে অ্যাপ্লিকেশন অফলাইন অনলাইন সব রকম পদ্ধতিতেই করতে পারি। আমরা যেহেতু এখন ব্রোকার অ্যাপের মাধ্যমে করে থাকি, ডিসকাউন্টেড ব্রোকার বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপগুলোর থ্রুতে আপনি কিন্তু এখান থেকে আইপিওটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার এখানে একটা জিনিস বলি, আইপিও অ্যাপ্লিকেশান আপনি করতে পারেন, একাধিক অ্যাপ্লিকেশনও আপনি করতে পারেন, কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন করা মানেই আপনি আইপিওটা পাবেন, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এমনও দেখা গেছে একজন 3-4টা অ্যাপ্লিকেশন করেছে, একটিও পায়নি, কেউ আবার একটা অ্যাপ্লিকেশন করেছে, সেটাতেই পেয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়, এইরকমভাবে সাবস্ক্রিপশন হয় যখন একটা ইস্যু পিরিয়ডের মধ্যে দিয়ে যায় আইপিওটা, ওই সময়টা সাবস্ক্রিপশনটা প্রচুর পরিমাণে হয়। দেখা গেল লট আছে 100টি, সাবস্ক্রাইবার হতো বা অ্যাপ্লিক্যান্ট আছে আপনার হচ্ছে 500 জন। তা সেই ক্ষেত্রে সকলকে আইপিওটা পাবে না। সকলে যখন আইপিওটা পাবে না, তখন কম্পিউটারের মাধ্যমে একটা লটারির মতো ব্যাপার থাকে, সেই জায়গার থেকে কেউ পেতে পারে। ওই প্যান কার্ড নাম্বার ধরে লটারির মতো হবে, সেখান থেকে যারা পাওয়ার তারা পাবে। তার মানে এই নয় যে অ্যাপ্লিকেশন করলেই আইপিওটা আমি পাবো। দেখা গেল 3টে অ্যাপ্লিকেশন করেছেন, হয়তো একটা পেলেন, বা একটাই করলেন একটা পেলেন, বা 10টা করলেন তবু পেলেন না। এই ঘটনাগুলো কিন্তু ঘটে, হ্যাঁ, এটা একটা লটারির মতো ব্যাপার। এরপরে যে ব্যাপারটা থাকে সেটা হলো ইস্যু পিরিয়ড অফ অ্যান আইপিও। একটা যে কোনো আইপিও যখন লঞ্চ হয় তখন তার একটা ইস্যু পিরিয়ড থাকে, মোট কথা ওই পিরিয়ডের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটা কোনো সময় 3 দিনের একটা টাইম থাকে, কোনো সময় 10 দিনের একটি টাইম থাকে। এই টাইমের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আইপিওটা পাওয়ার জন্যে। এটাকেই আমরা সাধারণত বলি ইস্যু পিরিয়ড অফ অ্যান আইপিও। এবার আইপিও প্রাইসটা কীভাবে ডিটারমাইন্ড হয়? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো আইপিওর এক লটের দাম কোনো সময়ই 15,000 টাকার, নট মোর দ্যান 15,000। মানে ব্যাপারটা এরকম থাকে, 10 থেকে 15,000-এর মধ্যেই থাকে এক লটের দাম। এক লট মানে ওখানে এক গুচ্ছ শেয়ার থাকবে। এবার 15,000 টাকার মধ্যেই ওই এক লটের দামটাকে সীমাবদ্ধ রাখার জন্যে সেই কোম্পানি বা ইনভেস্টমেন্ট ব্যাংকার একটি শেয়ারের দাম দেখা গেল এমনও করতে পারে যে 97 থেকে 100 টাকার মধ্যে রাখবে। এখানে একটা এই যে ব্যান্ড থাকে, প্রাইস ব্যান্ড, মানে
97 থেকে 100, যেটা একটা মিনিমাম হলো 97 টাকা একটি করে স্টকের দাম, আর ম্যাক্সিমাম হলো 100 টাকা করে একটি স্টকের দাম। এটা আইপিও ওপেন হওয়ার বা লঞ্চ হওয়ার দিন এর আগে এরা সিদ্ধান্ত নেয়। এই যারা অ্যাপ্লিক্যান্ট তারা এই প্রাইস ব্যান্ডের মধ্যেই হয়, কেউ 97 টাকায় অ্যাপ্লিকেশন করতে পারেন, কেউ 98 টাকায় অ্যাপ্লিকেশন করতে পারেন, কেউ 100 টাকাতেই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এটা আমি উদাহরণ আকারে বললাম। এবার যে 100 টাকায় অ্যাপ্লিকেশন করলো সে হয়তো দেখা গেলো পেয়ে গেল, আবার যে 97 টাকায় অ্যাপ্লিকেশন করলো সে হয়তো পেলো না, এরকম হতে পারে। এই যে প্রাইসটা 97 থেকে 100-র মধ্যে ওঠানামা করবে, সেখান থেকে কোম্পানির সিদ্ধান্ত নেবে কত টাকায় আইপিওটা আনবে। ওই ব্যান্ডটা আগের থেকে ঠিক থাকে, কিন্তু এক্স্যাক্ট প্রাইসটা প্রথম থেকে ঠিক থাকে না। সাবস্ক্রিপশন রেটের উপরে অনেকটা এটা ডিপেন্ড করে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কস্ট অফ ওয়ান বান্ডিল অফ আইপিও, যেটা আমি আগেই বললাম যে 15,000 টাকার বেশি হয় না। 15,000 টাকার মধ্যেই থাকতে হয়। এবার কিছু কিছু ব্যাপার অন্যরকম থাকে। হাই নেটওয়ার্থ কাস্টমার যারা আছে, যারা বড় বড় কাস্টমার, তাদের ক্ষেত্রে আবার ওই মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা থাকে 2 লাখ টাকা। তাদেরকে 2 লাখ টাকার মতো বা 2 লাখ টাকার ওপরে ইনভেস্ট করতে হয়। আর এমনি যারা সাধারণ কাস্টমার বা সাধারণ অ্যাপ্লিকেন্ট, তাদের ওই 15,000 টাকা একটি করে লট, তার বেশি হয় না। তো এই হলো আইপিও সংক্রান্ত কিছু প্রশ্ন। এইবার আইপিও নিয়ে কিছু অন্য রকম কথা বলি, সেটা হচ্ছে রিস্ক। আইপিও যখন লঞ্চ করে কোম্পানির মানসিকতা এটাই থাকে যে আমি বাজার থেকে কিছু টাকা নেব। কোম্পানি সবসময় নিজের চিন্তাটাই করে কিন্তু আইপিওটা আনে, নিজের ফেভারেই ভাবে যে আমি কিছু টাকা নেব। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু ভালো করে ভেবে দেখুন, কেউ আপনার কাছ থেকে টাকা নেবে, এই মানসিকতা নিয়েই মার্কেটে আসছে, তো সেই জায়গায় হালকা একটু রিস্কও থাকে। এবার ভ্যালুস অফ শেয়ার, এই কথাটা একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে কোম্পানির কাছে মনে করুন শেয়ার আছে 100টি, যেটা ওরা মার্কেটে বিক্রি করবে। এবার আদতে দেখা গেল ওই শেয়ারটার ভ্যালু হচ্ছে মার্কেটে একটি করে শেয়ারের মূল্য হয়তো 5 টাকা, কিন্তু সে যখন আইপিও আকারে আনছে সে মার্কেট থেকে তার দাম তুলে নিচ্ছে হয়তো 10 টাকা করে। মানে যা তার ভ্যালু তার থেকে বেশি দামে সে শেয়ারটা বিক্রি করছে আইপিওর আকারে। সেই জায়গায় দাঁড়িয়ে একটু রিস্ক থেকে যায় যে যেটার মূল্য 5 টাকা সেটা আমরা কিনছি 10 টাকা দিয়ে। তারপরে আরেকটা জিনিস, যে কোনো কোম্পানি একটু উদ্দেশ্যে আনে যে তার কোম্পানির গ্রোথ হবে ফিউচারে, সেরকম অনেক সময়ই হয় নিউ ইনভেস্টমেন্টটা ফেল হয়। কোনো প্রজেক্ট যদি সেই কোম্পানির ফেল হয়ে যায় বা কোনো গভর্নমেন্টের কোনো পলিসি চেঞ্জ হলো, তাদের এই প্রজেক্টটা পুরোপুরি ফেল হয়ে গেলো, তখন কিন্তু আপনি একটি বিপদের সম্মুখীন হতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটু কিন্তু রিস্ক থেকে যায়। কারণ কি, যখন আইপিও আসে তাদের বিজনেস নতুন কিছু করবে এরকম চিন্তাভাবনা নিয়ে আসে, তারপরে দেখা গেলো যে তারা বিজনেস কিছুই করতে পারল না, সেই জায়গায় গিয়ে কিন্তু আপনার একটা রিস্ক থেকে যায়। কারণ আমরা যখন স্টকে ইনভেস্ট করি আমরা কিন্তু তার হিস্ট্রিটা জানতে পারি, কিন্তু আইপিওতে যখন ইনভেস্ট করি সেরকম কোনো হিস্ট্রি কিন্তু আমরা জানতে পারি না। অল্প বিস্তর যে হিস্ট্রিটা সেটা কিছু জানা যায়, কিন্তু লিস্টিং হওয়ার পরে একটা কোম্পানি স্টক মার্কেটে বা বিএসসি বা এনএসসিতে যে লিস্টিং হওয়ার পরে তার পারফরমেন্স কী হবে সেটা কিন্তু জানা যায় না নতুন কোম্পানির ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটাই রিস্ক ফ্যাক্টর আমাদের মাথায় থেকে যায়। তো এই যে ভিডিওটিতে আমি যে বিষয়গুলো তুলে ধরলাম, আমি কোনো বাই সেল রিকমেন্ডেশন করছি না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার গত ভিডিওতে একজন প্রশ্ন করেছিলেন যে এনএসসি বিএসসির মধ্যে কোনটি ভালো। এবার এই ভালো মন্দ এভাবে বলা সম্ভব নয় আমার পক্ষে। তবে যখন আপনারা স্টক পারচেস করেন তখন ওখানে স্টকটা কোথা থেকে নেবেন এটা একটা অপশন থেকে যায়, এনএসসি এবং বিএসসি। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন ওখানে কিছু স্টক আছে শুধুমাত্র বিএসসিতেই ট্রেড হয়, কিছু স্টক এরকমও আছে শুধুমাত্র এনএসসিতে ট্রেড হয়। এবার যে স্টকটা এনএসসিতে ট্রেড হয় তখন তো আপনাকে ওই স্টকটা এনএসসি থেকেই কিনতে হবে, সুতরাং ভালো মন্দ আপনি ভেবে কিন্তু ওখানে কিছু করতে পারবেন না। যদি ওই স্টকটা আপনি কিনতেই চান আপনাকে কিনতে হবে এনএসসি থেকেই। সেরকম বিএসসির ক্ষেত্রেও বিষয়টা প্রযোজ্য, কিছু স্টক আছে যেটা শুধু বিএসসিতে ট্রেড হয়। তবে এটুকু বলতে পারি যে এনএসসিতে স্টকের সংখ্যা কম, বিএসসিতে প্রচুর পরিমাণে স্টক আছে, নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেট 5000। সেখানে হয়তো এনএসসিতে এখন যেটা এক্সাক্ট ডাটাটা আমার কাছে নেই, তবে মনে হয় ওই 2000-এর কাছাকাছি 1700 বা 1800 কোম্পানি লিস্টেড আছে। তো ভালো মন্দ আপেক্ষিক, সবাই চায় মার্কেটে টিকে থাকতে, এনএসসি হোক আর বিএসসি হোক, সবাই সবসময় নিজেকে বেস্ট করে তোলার জন্যে চেষ্টা করে। সুতরাং স্টক স্পেসিফিক চিন্তাভাবনা করতে হবে। আর যে স্টকটি দুটো ক্ষেত্রেই লিস্টিং
আছে, সেখানে একটা সুযোগ থাকে, আপনি এনএসিতে কিনে বিএসসিতে বেচতে পারেন, বিএসসিতে কিনে এনএসিতে বেচতে পারেন। যেখানে আপনি কম পাবেন সেখান থেকে কিনবেন, যেখানে আপনি বেশি পাবেন সেখানে আপনি বিক্রি করবেন। তো নমস্কার, সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।